কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্র্যাকটিস চলতেছে? জি স্যার। সিলেবাস বই ফলো করবা। জি স্যার। সিলেবাস বইতে যা লেখা আছে ওই অনুযায়ী হচ্ছে বার্ষিকের সিলেবাস। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, তানভীরুল ইসলাম, ইয়েস স্যার। ওকে দেখা যাবে? স্যার ওয়েবক্যাম নাই। দেখার উপায় নাই? না স্যার। হুম। ওর প্র্যাকটিস চলতেছে কেমন? স্যার ভালো। যে কোনো সময় পরীক্ষা চলে আসবে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার। যে কোনো সময় স্কুলও খুলে যেতে পারে, পরীক্ষাও আসতে পারে, এজন্য ভালোভাবে প্র্যাকটিস করো। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের খতিয়ান নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? খতিয়ানের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে সঠিকভাবে জাবেদা হিসাবে লেখা। সঠিকভাবে জাবেদা হিসাবে লিখে সেগুলো সাজিয়ে লেখা। সাজিয়ে হিসাবে লেখা মনে করো 5টা জাবেদায় নগদান হিসাব আছে 3 বার, তাহলে নগদান হিসাবের খতিয়ান করার সময় আসবে মোট 3 বার আসবে। ক্রয় হিসাব আছে 2 বার, তাহলে ক্রয় হিসাবের খতিয়ান করার সময় আসবে 2 বার। বিক্রয় হিসাব আছে 1 বার জাবেদাই, তাহলে বিক্রয় হিসাব করার সময় 1 বার আসবে। আসার পরে উদ্বৃত্ত নির্ণয় করে করবা। উদ্বৃত্ত মানে নির্ণয় মানে বেশি বেশি দিক থেকে কম দিক বাদ দেওয়া। তুমি যেমন প্রতিনিয়তই বাসাতে উদ্বৃত্ত নির্ণয় করো, তোমার 1000 টাকা ছিল, 200 টাকা খরচ হলো, তাহলে তোমার এখন উদ্বৃত্ত কত হবে? 1000 টাকা ছিল, 200 টাকা খরচ হয়েছে, তোমার উদ্বৃত্ত হবে এখন 800 টাকা। উদ্বৃত্তটা নির্ণয় করা হবে মাসের শেষ তারিখে। যদি মার্চের অঙ্ক হয় তাহলে মার্চের 31 তারিখে উদ্বৃত্ত যা হবে নির্ণয় করে বলবা ব্যালেন্স সিডি। মার্চের শেষ তারিখে উদ্বৃত্ত যা হবে তা আবার পরের দিন গিয়ে হবে ব্যালেন্স বিডি।
মাসের শেষ তারিখে হবে ব্যালেন্স শিটই, আর মাসের পরবর্তী মাসের প্রথম তারিখে গিয়ে লিখবা ব্যালেন্স বিডি। এই হচ্ছে ব্যাপার। এখন এই ব্যাপারটাতে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এখন যতটুকু আলোচনা করলাম, এখানে কোনো প্রশ্ন আছে কারো? নো স্যার। সিডি যত টাকা হবে ব্যালেন্স বিডিতে কি স্যার ওই টাকাই লাগবো? এ মাসের অঙ্ক এই মাসের শেষ তারিখে হবে ব্যালেন্স শিটই, আর পরের মাসের প্রথম তারিখে লিখবা ব্যালেন্স বিডি। না স্যার, আমার কোশ্চেনটা ছিল স্যার ব্যালেন্স সিডি যত টাকা হবে স্যার ব্যালেন্স বিডি কি স্যার সেই টাকাই হবে? হ্যাঁ, সেই টাকাই হবে। ব্যাপারটা এরকম যে তুমি রাত্রে কিছু টাকা রেখে ঘুমালা, তোমার সকালে ওটাই ব্যালেন্স হয়ে যাবে না? হবে তো নাকি? জি স্যার। রাত্রে ওইটাই তোমার ব্যালেন্স হয়ে যাবে। টাকাটাই আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, রাত্রের টাকাটাই সকালে হয়ে যাবে ব্যালেন্স, তাই না? জি স্যার। তাহলে আজকের প্রবলেম দেখি। যা দেখা যাচ্ছে, দেখো এখানে জনাব ইকবাল নামে এক ব্যক্তি, তিনি 89,000 টাকা মূলধন স্বরূপ আনয়ন করলেন। ধারে ক্রয় 4,600, ব্যাংক সুদ মঞ্জুর 1,300, ব্যাংক চার্জ 1,200, চেয়ার টেবিল ক্রয় 3,200, চেক ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 এবং বেতন প্রদান 3,400। এখানে আমাদের খ এবং গ নাম্বারে খতিয়ান করতে হবে। ক্ষয়ে করতে হবে রপ্তানি হিসাব, ক্রয়ে করতে হবে ব্যাংক হিসাব। আর মূলধন মানে তো শুরুতে যে টাকা নিয়ে আসে তাই হবে মূলধন। দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? ইয়েস স্যার। কি দেখতে পাচ্ছ তাকিন? স্যার 2017 সালের এক জনাব ইকবাল নগদ 89,000 টাকা হ্যাঁ, মূলধন স্বরূপ নিলেন। ঠিক আছে। তাহলে এখন আমাদের স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে শুরুতে নিয়ে এসে শুধু 89,000 টাকা, এর সাথে আর কোনো কিছু নিয়ে আসেনি, তাহলে মূলধন হয়ে যাবে 89,000, তাই না? আর নগদান হিসাব প্রস্তুত করতে গেলে আমাদের দেখতে হবে কোন কোন জাবেদায় নগদান হিসাব আসবে। খেয়াল রাখো, অথবা খাতায় লিখতে পারো 1 তারিখে নগদান ডেবিট মূলধন ক্রেডিট হবে। তাহলে 1 তারিখে নগদান হিসাব আসছে, তাই না? 1 তারিখে তার মানে নগদান হিসাব আসছে। তারপরে তোমার এখানে নগদান হিসাব আর কোথায় আসছে? ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক চার্জে নাই, কোথায় আছে তাহলে? আর এখানে চেয়ার টেবিল ক্রয় আছে স্যার 20 তারিখে। তারপর স্যার বেতন প্রদানে আছে স্যার। স্যার বেতন প্রদানে আছে। তারিখে আছে আসপত্র ডেবিট নগদান ক্রেডিট, এটাও খাতায় নোট রাখো, তাই না? 20 তারিখে যাবে দা ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, তাহলে এখানে নগদান ক্রেডিট আছে। আবার 25 তারিখে হচ্ছে বেতন প্রদান 3,400, নগদান ক্রেডিট। বেতন ডেবিট নগদান ক্রেডিট, তাহলে এখানেও নগদান হিসাব আসছে। তাহলে নগদান হিসাব মোট পেলাম কোথায় কোথায়? 1 তারিখে নগদান ডেবিট পেলাম, ফলে ডেবিটে টাকা লিখতে হবে। 1 তারিখের লেনদেনের জন্য নগদান হিসাবে ডেবিটে টাকা লিখতে হবে। তারপরে পেলাম 20 তারিখ, 20 তারিখে আসপত্র ডেবিট নগদান ক্রেডিট, এই জন্য এখানে নগদান হিসাবে টাকা লিখতে হবে ক্রেডিটে। এই 20 তারিখে পরেরটাই ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট,
তাহলে এখানে নগদান ক্রেডিট আছে, এই টাকা লিখতে হবে ক্রেডিট দিকে 5,000। বেতন প্রদান আছে 3,400, বেতন ডেবিট নগদান ক্রেডিট, তাহলে এই বেতনের টাকা লিখতে হবে নগদান হিসাবের ক্রেডিট দিকে। আবার যদি আমরা ব্যাংক হিসাব চিন্তা করি, ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে দেখো। 16 তারিখে জাবেদা ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট, তাহলে এই ব্যাংক সুদ কোথায় যাবে? ডেবিটে যাবে। 16 তারিখ এই ব্যাংক সুদ যাবে ডেবিটে। 16 তারিখের জাবেদা ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট, এখানে ডেবিট থাকার কারণে ব্যাংক সুদ লিখে ডেবিটে টাকা লিখতে হবে 1300। আবার ব্যাংক চার্জ 1200 আসছে, জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। ব্যাংক যেহেতু ক্রেডিট আছে এজন্য টাকার পরিমাণ লিখতে হবে ক্রেডিট দিকে 1200। 20 তারিখে ব্যাংক হিসাব নাই, ফলে 20 তারিখেরটা আসবে না। এই পরের 20 তারিখে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, তাহলে এটা যাবে ব্যাংক হিসাবে ডেবিটে। যেহেতু ডেবিটে আসছে এই জন্য ব্যাংক হিসাবে ডেবিটে যাবে। এভাবে লিখে তারপর যোগ বিয়োগ করে ব্যালেন্স লিখতে হবে। তাহলে এখন আমরা কয়ের উত্তর দেখি। কয়ের উত্তরে প্রারম্ভিক মূলধন যেহেতু শুধু 89,000 টাকা নিয়ে এসছে, এই জন্য প্রারম্ভিক মূলধন হবে শুধু 89,000, অন্য কোনো কিছু নিয়ে আসেনি। এরপরে নগদান হিসাব করার সময় কি দেখতেছি, এখানে নগদান হিসাব করার সময় আমরা দেখলাম একটু আগে এটা টি ছকে নগদান হিসাব করা আছে। স্ক্রিনশট নাও, তাহলে পরে দেখতে পারবা। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার টি ছকটা মানে কি স্যার? এটা বুঝতেছি না। এখানে এই যে এই দাগ আর এই দাগ মানে টি এর মতো দাগ আছে না কতগুলো? টি হ্যাঁ স্যার। টি যেভাবে লিখে এরকম হ্যাঁ। কতগুলো দাগ আছে, এই জন্য এটার নাম হচ্ছে টি ছক। টি ছক বা আচ্ছা স্যার, তাহলে জেড ছকটা কোনটা? জেড ছক ওটা আধুনিক পদ্ধতিতে, ওটা আমরা পরে পাবো। ওকে ঠিক স্যার। আছে, আমাদের প্র্যাকটিস তো শুরু হয়েছে কেবল এই খতিয়ানের উপর, পরে পাওয়া যাবে। জি স্যার। ওটা আধুনিক পদ্ধতিতে, ওটার সাথে সাথে ব্যালেন্সটা নির্ণয় করা হয়, আর এখানে মাসের শেষে এসে ব্যালেন্স নির্ণয় করা হচ্ছে, এই পার্থক্য। ওখানে তোমার 89,000 টাকা ছিল, 3,200 টাকা কমে গেল, দিয়ে সাথে সাথে তোমার ব্যালেন্স কমে গিয়ে হবে 85,800, ওই চলমান যে ছক বা আধুনিক পদ্ধতিতে। আর এখানে ব্যালেন্সটা হচ্ছে শেষে এসে। তো এখানে তাহলে তোমার এখানে মূলধন হিসাব দিয়ে ডেবিটে লিখতে হচ্ছে 89,000, কারণ জাবেদায় নগদান হিসাব ডেবিট থাকার কারণে মূলধন লিখে ডেবিটে লিখতে হলো 89,000। তারপর 20 তারিখের জাবেদা ছিল আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট, এই জন্য টাকা লিখতে হলো ক্রেডিটে, টাকা ক্রেডিটে লিখতে হয়েছে। এই হচ্ছে ব্যাপার, এই জন্য টাকা ক্রেডিটে লিখলাম। এগুলোই খেয়াল রাখবা। তারপরে দেখো, তারপরটা কি বলা হচ্ছে। তারপরে জাবেদায় কি ছিল, তারপরে জাবেদায় ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট ছিল, এজন্য এখানে নগদান হিসাব ক্রেডিট থাকার কারণে ব্যাংক হিসাব লিখে ক্রেডিটে লিখতে হলো 5,000।
25 তারিখের জাবেদায় বেতন ডেবিট নগদান ক্রেডিট আছে, এই জন্য ক্রেডিটে লিখতে হলো 3400 লিখে এই যে টাকাগুলো লিখলাম এদিকে ক্রেডিটে লিখলাম মাত্র 3200, 5000 আর 3400, আর ডেবিটে আছে 89000। তাহলে এখানে বেশি যেদিক সেদিক যোগ করতে হয়। বেশি আছে ডেবিটে 89000, এটা এখানে 89000 লেখা হলো। এই সোজাসুজি 89000 ক্রেডিটে লিখতে হবে। 89000 থেকে উপরের টাকাগুলো বিয়োগ করে ডিসেম্বর মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ, এখানে লিখতে হবে ব্যালেন্স সিডি 77400। ব্যালেন্স সিডি যেদিন হলো এর পরের দিন ব্যালেন্স বিডি লিখে লিখতে হবে 77400। এখানে কারো প্রশ্ন থাকলে বলো। নগদান হিসাবে যেসব জাবেদায় নগদান হিসাব আসছে শুধু সেগুলো এখানে আসতেছে। স্যার এখানে 2017 সালের ডিসেম্বর 20-এ স্যার আলামত হিসাব ডেবিট হওয়ার কথা না? 17 সালে আসপত্র ডেবিট নগদান ক্রেডিট, এখানে আমরা নগদান হিসাব ক্রেডিট করতেছি। নগদান হিসাব যেহেতু তৈরি করতেছি, নগদান যেহেতু ক্রেডিট আছে এই জন্য টাকা লিখতে হবে ক্রেডিটে 3200, বিবরণে লিখতে হবে আসপত্র হিসাব। ওকে স্যার। আচ্ছা, আসবাবপত্র দিয়ে কিনতে হবে স্যার, মূলধন হিসাবের মধ্যে তাহলে যোগ হয়ে গেছে, তাই তো? কোনটা? মানে স্যার আসবাবপত্র যে স্যার মানে সম্পদ যে ক্রয় করলাম ওইটা কি স্যার তাহলে মূলধন হিসাবে থাকলো? না, প্রথম জাবেদা দেখো আবার লেনদেন। প্রথম জাবেদায় হচ্ছে নগদান ডেবিট মূলধন ক্রেডিট। প্রথম লেনদেন দেখতে পাচ্ছ? প্রথম জাবেদার লেনদেন নগদান ডেবিট মূলধন ক্রেডিট, তাহলে এটা কোন দিকে আসবে? স্যার নগদান যেহেতু স্যার ডেবিট, তাহলে স্যার মূলধন ক্রেডিট, স্যার ডেবিটের জায়গায় এটা স্যার মূলধন আসবে। মূলধন লিখে ডেবিটে লিখতে হবে 89000। ইয়ে স্যার। স্যার বলো। স্যার 16-17 আর জাবেদা কি হবে? ব্যাংক সুদ মঞ্জুর করলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট, আর 17 তারিখ আর ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, ওকে স্যার। এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট আছে, এটা কি নগদান হিসাবে আসবে 17 তারিখ? এখানে না স্যার, কখনোই আসবে না স্যার। নগদান হিসাবই নাই। 20 তারিখে নগদান হিসাব আছে, এখানে জাবেদা আসপত্র ডেবিট নগদান ক্রেডিট 3200, এই জন্য কোথায় গেল? ক্রেডিটে গেছে। এই জন্য ক্রেডিটে গেছে, তাই না? ইয়েস স্যার। এই হচ্ছে ব্যাপার। যেখানে তোমার যেখানে যেখানে নগদান হিসাব থাকবে সেটা দেখেই লিখতে হবে, তাই না? তারপর Yes, sir. 25 তারিখে নগদান হিসাব আসছে না? 25 তারিখ ইয়েস স্যার। 25 জি তারিখে স্যার, জি স্যার। বেতন ডেবিট নগদান ক্রেডিট আছে আছে ইয়েস স্যার আছে। তাহলে এটা নগদান ইয়েস স্যার, আছে স্যার। কোন দিকে আসবে? এটা ক্রেডিট দিকে যাবে। স্যার ক্রেডিট সাইডে স্যার, বেতন প্রদান। হ্যাঁ, ক্রেডিট সাইডে দিয়ে লিখে দিবা। এই হচ্ছে ব্যাপার। তাহলে জাবেদাই নগদান হিসাব মোট কত জায়গায় আছে? নগদান হিসাব যত জায়গায় আছে সে অনুযায়ী জাস্ট তোমার খতিয়ানে নগদান 4টা জায়গায় আছে। সেই হিসাবেই আসবে। ইয়েস স্যার। আবার এখানে দেখে নিই যে ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে। 16 তারিখ আছে ব্যাংক ডেবিট ব্যাংক সুদ ক্রেডিট, তাহলে এটা ব্যাংক হিসাবের কোন দিকে যাবে? ডেবিটে যাবে। ব্যাংক সুদ লিখে ডেবিটে যাবে। 17 তারিখে আছে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট, ব্যাংক যেহেতু ক্রেডিট আছে এই জন্য ক্রেডিট দিকে যাবে। ব্যাংক চার্জ লিখে ক্রেডিটে যাবে, তাই না? ইয়েস স্যার। 20 তারিখ আছে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, তাহলে এটা ব্যাংক হিসাবের কোন দিকে যাবে? ব্যাংক হিসাবের
ডেবিটে যাবে নাকি? এই হচ্ছে ব্যাপার, এভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ব্যাংক হিসাব দেখি এখন। ব্যাংক হিসাবে কি দেখা যাচ্ছে যে জাবেদা ছিল ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। ব্যাংক ডেবিট থাকার কারণে ডেবিটের টাকা 1300 লিখতে হচ্ছে। 17 তারিখে এগুলো আবার এলোমেলো করে লেখা যায় না, 20 তারিখ আগে 16 তারিখ পরে এরকম করা যাবে না, ধারাবাহিকভাবে লিখতে হবে। 17 তারিখে ছিল ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট, এই জন্য ক্রেডিট দিকে আসলো 1200। 20 তারিখে ছিল ব্যাংক ডেবিট নকদান ক্রেডিট, ব্যাংক ডেবিট নকদান ক্রেডিট থাকার কারণে ডেবিটে লিখলাম 5000। লেখার পর আমরা দেখতেছি ডেবিটে লিখেছি 1300 আর 5000, আর ক্রেডিটে লিখেছি মাত্র 1200। তাহলে বেশি কোন দিকে? বেশি হচ্ছে ডেবিটে, এই জন্য ডেবিট যোগ করতে হবে, 6300 হবে। এই যোগফল সোজাসুজি এদিকে লিখতে হবে 6300। 6300 থেকে 1200 বাদ দিলে হবে 5100। এটাকেই বলা হবে ব্যালেন্স সিটি। এটা ডিসেম্বর 31 তারিখ বলে লিখতে হবে, ডিসেম্বরের শেষ তারিখ হচ্ছে 31 তারিখের কারণে। এটাই আবার 2008 সালে জানুয়ারি 1 তারিখে গিয়ে হবে ব্যালেন্স বিডি। এই 5100 এখানে চলে আসবে, এই 5100 চলে আসতেছে এখানে, মানে একদিনের মাসের শেষে হবে ব্যালেন্স সিটি। ব্যালেন্স সিটির বাংলা হচ্ছে যে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে, আর ব্যালেন্স বিডি হচ্ছে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। বিডি মানে ব্রড ডাউন, ব্রিং মানে আনা না, এখান থেকে ব্রড ডাউন মানে হ্যাঁ স্যার। উদ্বৃত্ত স্থানান্তরিত করা হলো 5100। এখান থেকে আমরা বলতে পারি যে এই ব্যক্তির ব্যাংকে টাকা আছে 5100 টাকা। কিন্তু খতিয়ানের প্রবলেমই হচ্ছে যে তোমার সঠিক জাবেদা লিখতে হবে, সঠিক জাবেদা না হলে সঠিক খতিয়ান হবে না। যার স্যার যার ব্যালেন্স সিডিটা স্যার কোথা থেকে আসলো স্যার, আমাকে আরেকবার একটু বলেন স্যার, ভুলে গেছি। এখানে ডেবিটে 1300 আর 5000 যোগ করে লিখলাম 6300। সোজাসুজি এদিকে 6300 লিখে 6300 থেকে 1200 বাদ দিলেই ব্যালেন্স সিডি হয়ে যাবে 5100। বুঝছি। এই 5100 আবার পরের দিন জানুয়ারির 1 তারিখে এসে হয়ে যাচ্ছে ব্যালেন্স বিডি 5100। এটা দিয়ে বোঝাচ্ছে যে এই ব্যক্তির ব্যাংকে টাকা জমা আছে হচ্ছে 5100 টাকা জমা আছে এই ব্যক্তির। তাহলে কি বোঝাচ্ছে, এটা ক্লিয়ার? যে এই ব্যক্তির ব্যাংকে 5100 টাকা জমা আছে, এই হচ্ছে ব্যাপার। এখন কারো কোয়েশ্চেন থাকলে বলো, নাহলে আমরা আরো কতগুলো খতিয়ান এখন আলোচনা করি। এখানে যে সৃজনশীলটা করা আছে, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নির্দ্বিধায় বলো, আর না হলে আমরা অন্য খতিয়ানগুলো আলোচনা করি যে আর কি কি আসতে পারে এখানে। আরো প্রশ্ন আছে বয়েজ? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার যদি এক পাশে স্যার মানে ফুল মানে কোনো মান না আসে, মানে স্যার ওই পাশে কোনো এন্ট্রি গেল না, তাহলে স্যার সেই ক্ষেত্রে কি করব? মানে এক পাশে স্যার মানে 0 0, আরেক পাশে স্যার মানে যে কোনো একটা নির্দিষ্ট মান আসছে। তখন ওই মানটাই বিপরীতে গিয়ে ব্যালেন্স সিডি হয়ে যাবে। এর কারণ হচ্ছে তোমার কাছে 2000 টাকা আছে, কোনো খরচ হয়নি, তাহলে তোমার ব্যালেন্স 2000ই থেকে যাবে না। স্যার এই জন্য ওই টাকাটাই তখন বিপরীতে লিখে ব্যালেন্স সিডি বলে লিখবা, ওই টাকাটাই বিপরীতে লিখে ব্যালেন্স সিডি বলে লিখতে হবে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আর কার কি প্রশ্ন আছে বলো। স্ক্রিনশট গুলো নিয়ে এসো সবাই, নিয়ে থাকি।
না নিয়ে থাকলে এখন নিতে পারো, তাহলে এগুলো তোমার রিভিশন দিতে সুবিধা হবে। এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, না নিয়ে থাকলে নাও। না যদি নিয়ে থাকে তাহলে নাও, না নিয়ে থাকলে নাও। এরপর দ্বিতীয় স্লাইড, এখানে ক খ এর উত্তর আছে, তাই না? নেওয়া হয়েছে এটা। তারপরে এটা হচ্ছে তৃতীয় স্লাইড, এখানে গয়ের ব্যাংক হিসাবের উত্তর আছে। এখানে তোমার পরীক্ষায় থাকবে 4 নম্বর, আর গয়ে 4, আর এখানে 2। এই হচ্ছে ব্যাপার। আর এখানে যেটা ব্যাপার, তাহলে এখন যে কোনো একজন বলো মূলধন হিসাবটা কেমন হবে, যার ইচ্ছা বলো, স্বেচ্ছায়। মূলধন হিসাবে আমি বলবো ইকবাল স্যার মূলধন হলো স্যার 90,000 টাকা নিয়ে। যদি স্যার মূলধন স্যার বলে স্যার মূলধন হিসাব ডেবিট তো নগদান হিসাব ক্রেডিট, তাহলে স্যার মূলধন স্যার উপরে থাকবে, নগদান স্যার ক্রেডিটেরটা স্যার ডেবিটের জায়গায় গিয়ে বসবে স্যার। আমার কথা হচ্ছে টাকা, মূলধন হিসাবে টাকা কোন দিকে লিখবো এটা বলো। মূলধন হিসাবে টাকা স্যার ডেবিটের জায়গায়। স্যার ডেবিটের সাইডে স্যার হবে। আচ্ছা, যার লক্ষ্য করো জাবেদায় মূলধন হিসাব ক্রেডিট আছে, ক্রেডিট আছে না? হ্যাঁ স্যার। Yes, sir. এই জন্য মূলধন হিসাবে ক্রেডিটে টাকার পরিমাণ যাবে। Okay, sir. জি স্যার। ঠিক আছে, Yes, sir. মূলধন হিসাবে টাকার পরিমাণ যাবে ক্রেডিটে। তারপরে ওই যে বললা, যদি আর কিছু কোনো টাকা না থাকে তাহলে কি হবে, তখন 89,000 টাকায় বিপরীতে গিয়ে ব্যালেন্স শিটই হবে। ওই 89,000ই 18 সালের জানুয়ারির 1-এ ব্যালেন্স বিডি হবে 89,000। ক্লিয়ার? এখানে একটা অনলাইন ক্লাস আছে, গান গাওয়া উচিত না। এখন রাদিত বলো ক্রয় হিসাব কেমন হবে? স্যার ক্রয় হিসাব কেমন হবে বলো। ক্রয় হিসাবটাতে কোন কোন লেনদেন লিখবা, কত টাকা ব্যালেন্স হবে এগুলো বলো, ব্যালেন্স শিটই কত হবে, ক্রয় হিসাব কেমন হবে বলো। বলো পেনিয়াল, বলো কি বলতে চাও। স্যার ক্রয় হিসাব যেহেতু বলছেন স্যার, তো 2 নম্বর আমরা দেখি 2017 সালের 2 তারিখে যে ধারে ক্রয়, তো এখানে স্যার ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, তো স্যার ডেবিটের জায়গায় স্যার পাওনাদারটা বসিয়ে দিব। দিয়ে কত লিখবা? স্যার পাওনাদার হিসাব ক্রেডিট 4,600 টাকা। টাকা, আরেকটা আছে স্যার, শোনো, টাকাটা কোন দিকে লিখবা? স্যার ডেবিটের সাইডে। ঠিক আছে, খুবই ভালো বলেছে। এরপরে কি বলতে যাচ্ছ বলো। স্যার 20 তারিখ আরেকটা আছে স্যার, চেয়ার টেবিল ক্রয়। তো এখানে স্যার আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে স্যার নগদানটা স্যার ডেবিটের সাইডে গিয়ে বসবে স্যার, মানে নগদান হিসাব 3,200 টাকা স্যার। তাহলে স্যার ক্রেডিটে ওখানে কিছু আসবে না স্যার, ব্যালেন্স শিটে কিছু আসবে না স্যার। এখন যেটা বললা এটা হচ্ছে না, কারণ টেবিল চেয়ার ক্রয় করলে তার জাবেদা আমি শুরুতে, স্যার আসবাবপত্র তো স্যার সম্পদের ঘরে, মানে আসবাবপত্র স্যার সম্পদ না মূলত। আমি শুরুতেই আলোচনা করলাম যে চেয়ার টেবিল ক্রয় করলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট হয়। এখানে ক্রয় হিসাব নাই টোটালি, অতএব এই 20 তারিখেরটা ক্রয় হিসাবে লেখা যাবে না। তাহলে ক্রয় হিসাবে
ব্যালেন্স শিটই ওই 4,600 টাকায় হবে, কারণ আর কোনো ক্রয় হিসাব নাই। ব্যালেন্স শিটই 4,600 টাকায় থাকবে, আর কোনো ক্রয় হিসাব না থাকার কারণে। এবার তারপরে ইয়ে তো বললা না রাদীপ? জি স্যার। রাদীপ, তুমি যেহেতু আগের বার বললা না, এবার বলো ব্যাংক সুদ হিসাবটা কেমন হবে, কোন দিকে টাকা লিখবা? ব্যাংক সুদ হিসাব, ডান দিকে। ব্যাংক সুদ হিসাব যদি তৈরি করো, কোন দিকে টাকা লিখবা, কেন লিখবা, আর ব্যালেন্স কত হবে? স্যার আমি ব্যাংক সুদ হিসাব না স্যার পারবো না স্যার। একটা ভালো উত্তর। ভালো উত্তর এই জন্য যে ধরো বানিয়ে বললে এগুলো হয় না আবার, বুঝছো? অনেকে দেখা যায় শুধু জি শুধু স্যার। বানিয়ে বানিয়ে বলে, এরকম বানিয়ে বলার ঠিক না। এটা তোমার সবসময় স্যার। যা বলবা শিখে বলতে হবে। এখানে জি স্যার। জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। ব্যাংক এখানে সুদ, ওটা নিয়ে যাবে। ব্যাংক সুদ যেহেতু ক্রেডিট, এই জন্য ক্রেডিট দিকে হবে টাকার পরিমাণ 1300, আর কোনো কিছু আসবে না। তখন ব্যালেন্স শিটই ওই 1300 হয়ে যাবে, ব্যালেন্স বিটি আবার 1300 হবে। এই তারপরে হচ্ছে আমরা জি স্যার। পাচ্ছি এবার যারা আছে তৌহিদ। তৌহিদ বলো দেখি, তৌহিদ ব্যাংক চার্জ হিসাবটা কেমন হবে খতিয়ানে? ব্যাংক চার্জ হিসাব খতিয়ানে কেমন হবে? স্যার এটা জাবেদ হইছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। স্যার এখানের মধ্যে স্যার আমি যদি ব্যাংক ব্যাংক চার্জ হিসাব বের করতে যাই খতিয়ানে, তাহলে আমার ব্যাংক স্যার এখানের মধ্যে ব্যাংক হিসাব ক্রেডিটের দিকে লিখবো, লিখে স্যার এখানের টাকা, মধ্যে 12,000 টাকা কোন দিকে 1200 লিখবা? টাকা টাকা কোন দিকে লিখবা? স্যার ক্রেডিট সাইডে। আচ্ছা দেখো, তুমি একটু আগে বললা ব্যাংক চার্জ ডেবিট, এই জন্য টাকা ডেবিটে যাবে। দিয়ে ব্যাংক চার্জ হিসাব যেহেতু আর কোথাও নাই, এই জন্য ব্যাংক চার্জ হিসাবে ব্যালেন্স শিটই 1200 হবে, বিডিও 1200 হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে দেখতে হবে যে যে হিসাব তৈরি করবা সেই হিসাব জাবেদায় কোন দিকে আছে। ব্যাংক চার্জ ডেবিটে আছে, তাহলে টাকার পরিমাণ বসে যাবে ডেবিটে। এই হচ্ছে ব্যাপার। ব্যাংক হিসাব আমরা করেছি। এখন এবার নাফিজ শাহরিয়ার। নাফিজ শাহরিয়ার, তুমি বলো আসবাবপত্র হিসাব নামে কোনো হিসাব কি হবে এখানে, আর যদি হয় কেমন হবে? আসবাবপত্র হিসাব নামে কোনো হিসাব হবে, যদি হয় কেমন হবে? আসবাবপত্র হিসাব নামে কোনো হিসাব হবে? স্যার হবে না। হবে না। স্যার হবে। তাহলে তোমার প্র্যাকটিস বাড়াতে হবে। স্যার হবে 20 তারিখেরটা। স্যার হবে স্যার 20 তারিখে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জন্য তাহলে নাফিজ, তাহলে যে জাবেদা একজন বলল আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে আসবাবপত্র হিসাবের কোন দিকে টাকার পরিমাণ বাড়াতে হবে? কোন দিকে টাকার পরিমাণ লিখবো? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে টাকার পরিমাণ কোন দিকে লিখবো? যেহেতু ডেবিট আছে, এই জন্য টাকার পরিমাণ ডেবিটে লিখবা। এরপরে এখন আমরা পাচ্ছি সাইফুল আলমকে। সাইফুল আলম, তুমি বলো বেতন হিসাব কেমন হবে? বেতন হিসাবটা কেমন হবে বলো। বেতন হিসাব কেমন হবে বলো সাইফুল আলম। হ্যালো, সাইফুল আলম বলতে পারবা?
আরিয়ান আরিয়ান বলতে পারবা বেতন হিসাব কেমন হবে খতিয়ানে? হ্যালো আরিয়ান। স্যার বেতন হিসাব স্যার হ্যাঁ ডেবিট হবে স্যার, কোন দিকে? বেতন হিসাব ডেবিট হবে আর স্যার নগদান হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ জাবেদা হবে তো? কথা হচ্ছে হ্যাঁ যে স্যার। কথা হচ্ছে বেতন হিসাবের কোন দিকে টাকার পরিমাণ লিখবা? ও স্যার বেতন হিসাবের স্যার এটা কি টি ছক খতিয়ান নাকি স্যার হ্যাঁ টি হ্যাঁ খতিয়ান? হ্যাঁ ঠিক কিছু স্যার এটা হবে স্যার কোন দিকে কোন দিকে লিখবা? ডেবিটেড হ্যাঁ ক্রেডিটের দিকে স্যার। আচ্ছা তাহলে উল্টো হয়ে গেল তোমার। ও না স্যার ডেবিটের দিকে হবে স্যার। জাবেদায় যেহেতু ডেবিট আছে এই জন্য ডেবিটে হবে। হ্যাঁ স্যার। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে জাবেদায় যেহেতু ডেবিট আছে বেতন হিসাব